রনির দীর্ঘ বক্তৃতায় আবার বিএনপির জন্য একটা সান্ত্বনা যে আওয়ামী লীগকে কোলাকুলি দিছে মানে চাপ দিয়ে মেরে ফেলবে। কারণ ইনফ্লুয়েন্সিয়াল যারা বিএনপির যে 2023 সালের পুরো আন্দোলন কিন্তু ইউটিউবের আদলেই চলছে। ইউটিউব থেকে ওই প্রতিদিন ব্রিফিংয়ের কথা বলছে ওয়াশিংটনে, দ্যাট ওয়াজ নট, ওখানে একটা সাংবাদিক ওখানে ঢুকে গেছিল, আসপারি না কি জানি যে নাম এক্স্যাক্টলি, আনসারি বিএনপির একজন নেতা, একটা পত্রিকায় চাকরি নিছে এবং সেই পত্রিকার সাংবাদিক হিসেবে প্রতিদিন ওখানে ঢুকতো। নর্মাল প্রতিদিন যে ব্রিফিং হয় এর মধ্যে সে বাংলাদেশ নিয়ে একটা খোঁচায় প্রশ্ন করতো এবং এক পর্যায়ে ওরাও বিরক্ত হয়ে গেছিল, যার কারণে এখন আর ঢুকতে দেখি না, আমি জানি না এখন করে যে সর্বশেষ তো যেটা বললেন সেটা প্রশ্নের প্রেক্ষিতে ও একটা ওখানে একটা পত্রিকায় চাকরি নিছে, সেই চাকরিটার ওয়াশিংটন হাউসে কয়েকবার চেষ্টা করেছিল ঢুকানোর জন্য, তারা ঢুকাতে পারে না। মানে সময় টেলিভিশনের একজন না আমি বলছি ওয়াশিংটনে ওখানে ওই প্রতিদিন যে বাংলাদেশের জন্য কোনো ব্রিফিং হয় না, বিভিন্ন ঘটনা নিয়ে বক্তব্য রাখে, আরও ওখান থেকে একটা প্রশ্ন করতো ওই বিএনপি রিজভির স্টেটমেন্ট অথবা কোনো একটা পত্রিকার থেকে ওইটা বলতো, আর ওইটা নিয়ে বাংলাদেশ নিয়ে আলাদা করে ওই সময় কোনো ব্রিফিং করার কোনো ব্যাপার নেই। আরেকটা আমেরিকা যাকে শত্রু, আমেরিকা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো মিত্র বাহিনী যেটা ছিল সেটা ছিল রাশিয়া সহ, আর শত্রু ছিল জাপান এবং জার্মানি। ইটালি যুদ্ধ করলো জাপানের সাথে, পরে কি হলো, পরে সবচেয়ে বন্ধুত্ব হলো জার্মানির সাথে জাপানের সাথে, আর শত্রুতা তো হলো রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে। এইগুলো মানে ফরেন পলিসিতে একবারে দীর্ঘস্থায়ী বন্ধু দীর্ঘস্থায়ী শত্রু বলে কিছু নেই যাদের বিরুদ্ধে। এবং জাপানে গিয়ে প্রত্যেক বছরই ওই সরি বলে না, ওই নতুন হয়ে মনুমেন্ট ওখানে বন্ধুত্বের ব্যাপারে আমরাই বিশ্বস্ত, মানে আমরা কারোর সঙ্গে বন্ধুত্ব অতএব এইটা আমি বলছি যে এইগুলোর কোনো ইয়ে নেই। জাপান আর জার্মানি হচ্ছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তারাই হচ্ছে এখন সবচেয়ে ভালো ফ্রেন্ড আর কি সেটা। আর সালমান এফ রহমানের বিরুদ্ধে তো ওই যে বিভিন্ন ইউটিউবের বাটপার যেগুলো বিদেশে পলাতক আসামি যেগুলো, এই বিশ্বাস হয়ে স্যাংশন হয়ে গেছে, সালমান যেতে পারে নাই, ওখান থেকে ফিরে আসছে, দুবাই থেকে ফিরে আসছে, এইসব কাহিনীগুলো। আর প্রত্যেক দিনে একটা ডেট দিত, এই 7 তারিখে পতন হয়ে যাবে, 8 তারিখে স্যাংশন এসে যাবে, 10 তারিখে। আর বিএনপির আন্দোলনটা ওই ইভেন এখন পর্যন্ত ওই যে ইউটিউবাররা যেভাবে চালাচ্ছে, রিজভী সাহেবরা সেই প্রোগ্রামটাই দিয়ে যাচ্ছে। এখন আমি জানি না আজকে আমাদের সম্মানিত ইউটিউবার, যেহেতু ওনারও একটা চ্যানেল আছে, উনি বলছেন যে কোলেন ইসলামানি হচ্ছে একটা চাপ দিয়ে এটা একটা বিরাট উদ্বুদ্ধ হওয়ার জন্য খুব একটা মানে আমার মনে হয়। আরেকটা মজার জিনিস আসছে যে গোলাম মাওলা রনি কিন্তু যারা বিরোধী দল আন্দোলন করে তাদের পক্ষের একজন বলিষ্ঠ নেতাই লোক, আমেরিকা প্রচুর টাকা খরচ করছে। টাকা এটাই অভিযোগটা কিন্তু একদিন সরকারি দল থেকে অনেকে করছে, বিদেশি টাকা খেয়ে এইসব আন্দোলনগুলো বড় বড় সমাজগুলো জড়ো হয়েছে। তো এটার একটা স্বীকৃতি মৌলি থেকে পাওয়া গেল, কারণ আমেরিকানরা প্রচুর টাকা খরচ করছে। নিশ্চয় এটা আওয়ামী লীগকে সরানোর জন্য ব্যাখ্যা দিতে হবে আর কি, আওয়ামী লীগকে সরানোর জন্য আওয়ামী লীগের টাকা দেয়নি, টাকাটা তাহলে ওই যে বড় বড় সমাবেশ করা হলো যেটা অনেকে বলে যে সেখানে আসছে কিনা, এটা গোলাম মালিকের রনিকে এটা জবাব দিতে হবে, টাকা কারা কারা পেল। আমি বলছি আপনার জবাব 1 নম্বরে আপনারা দিয়ে আসছে 2 ব্রিফকেস আর কি, কাঁচা ডলার একদম। আমি যে কথাটা বলছি, আপনার আমেরিকান ফরেন পলিসিতে আসলে খুব স্থির একটা কিছু বিষয়, বহু জায়গায় পরাস্ত হয়েছে, বহু জায়গায় পরাজিত হয়েছে এবং লেজ গুটিয়ে চলে গেছে, এরকম ঘটনা বহু আছে। এবং সেটা অনন্তকাল ধরে শত্রুতা বজায় রাখছে এরকম ইতিহাস নেই। বহু দেশের সাথেই তাদের ফ্রেন্ডশিপ আগে ছিল না, পরে যুদ্ধ অবস্থা থেকে আবার ফ্রেন্ডশিপের মধ্যে আসছে। তো আমি যেটা আবারও বলি, আমেরিকান, ইউর রাইট, আমেরিকান ইকোনমিটা হচ্ছে ওয়ার ইকোনমি বলা হয়, ওয়ার ইন্ডাস্ট্রি, যাতে যুদ্ধ এক জায়গায় না এক জায়গায় যুদ্ধ থাকতে হবে। এই কথাটা এর আগেও আপনার এখানে বলে গেছিলাম, যেদিন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলো তখন এমনি একটা টকশো চলছিল এবং ব্রেকিং নিউজ হচ্ছে আমেরিকান থেকে আর আফগান। তখন ওই যে টকশোতে যেটা হয়, পশ্চাৎ তো ওরা কোনো কুলকিলার থাকে না যে স্যার আমেরিকানরা সিদ্ধান্ত নিচ্ছে, কোন টিভিতে বড় নেই, এই ব্যাপারে আপনার আমেরিকানরা চলে যাচ্ছে আফগানিস্তান থেকে। আমি তখন বলছিলাম যাচ্ছে তো, কোথায় যাচ্ছে, ওরা কি আমেরিকায় যাচ্ছে? না, কারণ আমেরিকার সৈন্যরা সব দেশে চলে যাবে এটা হবে না, কোনো না কোনো জায়গায় লাগতে হবে। ঠিক জাস্ট এর কিছুদিনের মধ্যে, বোধহয় 1-1.5 মাসের মধ্যে ইউক্রেনের যুদ্ধটা লাগছে এবং সেখানে আবার আমেরিকার জন্য একটা আয়োজন হয়ে গেল কাজ করার। একইভাবে
এই ইউক্রেন যখন এক ধরনের স্থবিরতা, ইউক্রেনের যুদ্ধ আছে কিনা এরকম চলছে, এখন গাজাও হয়তো এক পর্যায়ে থামবে, তাহলে একটা জায়গা ঠিক করতে হবে। ইতিমধ্যে জায়গা ঠিক করছে ওরা, এই যে তাইওয়ান এবং এই এলাকায় নিয়ে একটা উত্তেজনা আছে, এইসব জায়গায় করতে হবে। যেটা বলছে রিসোর্স ওই দিকে আর খুব একটা এক্সট্রাক্ট করার মতন বেশি নেই, এই জায়গায় এখনো টাকা বা সম্পদ রয়ে গেছে। তো এখন এই দিক দিয়ে লাগবে, কেনা বলা হয় তাইওয়ান দিয়ে, চায়না টায়না এই দিক দিয়ে লাগবে। এবং সেই জন্যই আসলে এই ইন্দো প্যাসিফিক যেটা বলতেছে, এই একটা বিরাট লম্বা একটা করিডোর তাদের থাকা দরকার, এবং সেটার জন্যই আসলে এই এত কিছু ওই কোয়াড এটা সেটা বিভিন্ন কিছু করা হয়েছে, জাস্ট টু এক্সপ্লয়েট এই এলাকাটা তাদের এখনো বাকি আছে। তো সেটা করার জন্য আমি মনে করি এই যে ডোনাল্ডো আসছে, এবং এটা একেবারে এটাই একটা মানে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে যতটা না, এসে বলছে আমি তাৎক্ষণিকভাবে এখন যেটা একদম যে বাংলাদেশকে একটা বন্ধু হিসাবে, বাংলাদেশকে তাদের সহযোগী হিসাবে তারা এখানে পেতে চায়। আর পেতে গেলে এটাকে যেহেতু শেষ পর্যন্ত এখন যুদ্ধটা চায়নার সাথেই হয়তো পরোক্ষভাবে, ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে এটা কিন্তু এক অর্থে রাশিয়া ভার্সাস আমেরিকা মানে ন্যাটো, এর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। ইউক্রেনের তো ওইভাবে সামর্থ্য নেই যুদ্ধ করা, কতক্ষণও টিকতে পারে। পুরো যুদ্ধটাই হচ্ছে, এটা হয়তো সৈন্য পাঠাচ্ছে না, কিন্তু পুরো যুদ্ধটা হচ্ছে আমেরিকা ভার্সাস রাশিয়া। তো সেই যুদ্ধের পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় না যত টাকা দেখ, যত রিসোর্স মোবিলাইজ করুক, যত অস্ত্র দেখ, সেখানে রাশিয়া হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। রাশিয়া হেরে যাওয়া অসম্ভব একটা ব্যাপার, এখানে এদেরকে হাঁটতে হবে, অত থামতে হবে এক জায়গায়। তাহলে সেই বিষয়টা, যেই প্রেক্ষাপটটা তৈরি হয় এখানে, একটা পর্যায়ে যদি ওগুলো সব মিটমাট হয়ে যায়, ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেল, মধ্যপ্রাচ্যে কোনো উত্তেজনা নাই, তাহলে এই অস্ত্র সম্ভার যেগুলো আছে, ওয়ার ইন্ডাস্ট্রি, এটা কি করবে? তো সেই জন্য কোনো জায়গায় উত্তেজনা থাকতেই হবে। উত্তেজনার জন্য রনি যেটা বলতে, এই এলাকাটা একটা, বাট এখানে ফ্রেন্ডশিপ যদি থাকে, অর্থাৎ আপনাকে আমেরিকার থেকে এসে যদি এখানে মহড়া দিতে হয়, অথবা দ্যাট এই ধরনের একটা আগ্রাসী তৎপরতা যেগুলো বৈদেশিক শক্তিগুলো করে, একটাকে একটা ডিটারেন্ট হিসেবে, প্রতিপক্ষ হিসেবে মানে করা, থামিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা করতে গেলেও তারা দেখে যে মানে কারা কারা আশেপাশে বন্ধু কারা কারা আছে। এবং অ্যাটলিস্ট এটা যত ছোট একটা দেশে হোক না কেন, বাংলাদেশে যেহেতু অবস্থানটা স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গার মধ্যে, তো এটাকে এখন তাদের গুরুত্ব দিতেই হচ্ছে। যার কারণে আমি মনে করি ইট ইজ অ্যাডভান্টেজিয়াস পজিশন সরকারের জন্য, বাংলাদেশের জন্য। আর আমাদের মনে রাখতে হবে যে আমরা যত কথাই বলি না কেন, চায়না হয়তো আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজে কন্ট্রাক্টরি করে বা কিছু ঋণ দেয়, রাশিয়া হয়তো একটা প্রজেক্ট করছে, কিন্তু আলটিমেটলি আমাদের অর্থনৈতিক রিয়েল বড় পার্টনার হচ্ছে ইউএসএ। কারণ আমরা যা কিছু উৎপাদন করি, যা কিছু আমাদের আর্নিং, এর একটা মেজর পোর্শন আমেরিকান বাজার। আমেরিকা আমাদের গার্মেন্টসের, অর্থাৎ আমাদের ফরেন যে কারেন্সির, এটার সোর্স হচ্ছে ইউএসএ। ইভেন রেমিটেন্সের দিক থেকেও কয়েক মাস আগে আমেরিকা এক নম্বরে ছিল, এখনো হয়তো আছে, কারণ রেমিটেন্স হয়তো হিসাবে যেভাবে আসার কথা ছিল এভাবে হয়তো আসে না, বাংলাদেশ ব্যাংক হয়ে যেভাবে আসতো, হয়তো অন্যভাবে আসতেছে টাকাটা। তো সেদিক থেকে আমেরিকা আমাদের অর্থনৈতিক উন্নয়নে, এক্সপোর্টের দিক থেকে, ব্যবসার দিক থেকে, এবং ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট দিকে হচ্ছে আমি মনে করবো বেস্ট মানে সোর্স অফ ইনকাম অর বিজনেস পার্টনার হিসেবে উই হ্যাভ টু ট্রিট। এবং আমাদেরকে যত কথাই বলি না কেন, শেষ পর্যন্ত এইটার থেকে বেরিয়ে আসা কোনোভাবেই ঠিকও হবে না। কারণ অতীতে দেখা গেছে যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে সোর্সগুলো আছে, সেগুলো থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো র মেটেরিয়াল বা অন্যান্য জিনিস ইম্পোর্ট করতে পারি, কিন্তু তাই না, এখন পর্যন্ত আমাদের রপ্তানির তেমন কোনো সুযোগ তৈরি হয়নি এবং সহজে হবেও না। একই অবস্থা রাশিয়াতেও আমাদের রপ্তানি অতি ক্ষীণ। অতএব আমাদের যদি টিকে থাকতে হয়, কারণ আমাদের পুরাটাই আমরা একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এক্সপোর্ট তো আমাদের লাগবে, আর এক্সপোর্টটা করার জন্য তো বেস্ট জায়গায় হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। অতএব আমাদের কোনো অবস্থাতেই অন্যদের সাথে সম্পর্ক গভীরতর করার মাধ্যমে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করা, আমি অন্তত ব্যক্তিগতভাবে এইগুলো এখন একটা ব্যক্তি বিশেষে একজন এসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি
বা ইভেন সেক্রেটারি, ওখানে মন্ত্রী বলে, প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার আমরা দেশে বলি, তো ওদের একবারের দুইবারের এই যে বডি ল্যাঙ্গুয়েজ এটা সেটা আমরা যেভাবে চিন্তা করি যে হ্যাঁ গতবার যখন আসছিল ইলেকশনের আগে তখন বডি ল্যাঙ্গুয়েজটা একটু শিক্ষক সিলেবাস ছিল, একটু টাইট ছিল, আর এইবার পুচকা খাওয়া, ওই মেয়েদের সাথে ইয়ে করা, তারপরে সবার সাথে যেভাবে হাস্যোজ্জ্বল ছবি ফরেন মিনিস্টারের সাথে, দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ ফরেন ইয়েতে পলিসিতে একটা বিরাট নাকি একটা বড় একটা ফ্যাক্টর। এগুলো অ্যানালাইসিস করার জন্য এক্সপার্ট আছে, যে এই তার হাঁটা চলা কথার মধ্যে দিয়ে অলরেডি আমরা কিছু দেখেছি। আমার কেন জানি মনে হয় আর কি ওই এখন আর ওই গোলাম মোল্লা রনি যেটা বিএনপিকে আশ্বস্ত করতে চাইছে যে বুকে নিয়ে একটা চাপা দিয়ে দিবে, এইটা মনে হয় না আর কি। এটা দিয়ে কতটা বিএনপি আশ্বস্ত হবে, কারণ বিএনপি বলে দিচ্ছে এখন আর আমাদের কিছুই যায় আসে না আমেরিকার ব্যাপারে। এবং তারা নাকি ওই পিনাকি যেটা বলে এটাই বলে যে ভারতের মাধ্যমে আমেরিকা তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখছে। এই কথা ইউটিউবাররা যা বলে এখান থেকে পল্টন থেকে একই জিনিস বলে। তো এইটা আমি জানি না। এখন আপনি আমেরিকার সাথেও লাগালেন সম্পর্কহীনতা, ভারতের সাথে তো পূর্ণ বর্জন করে চাদর আগুন দিয়ে জ্বালাই ফেলছেন, চীনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রাশিয়ার সাথে তো বড় আওয়ামী লীগের ওই সম্পর্ক। তাহলে আপনার তাহলে এই যে বিএনপি নামক যে দলটা এবং মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সখ্যতা বরং অনেক বেশি আগেরছে। এটা কাতার, কুয়েত, সৌদি আরব যাই বলেন না কেন, তাহলে এখন আর তাহলে বিএনপির যে ফরেন পলিসিতে একটা থাকবে, একটা বিরোধী দল একটা ফরেন পলিসি থাকবে না, তো তারা কার সাথে যোগাযোগ করতেছে এবং তাদের মানে ওখান থেকে ইয়াটা কি, সোর্সটা কি তাদের? মিস্টার রনি, অনেকগুলো প্রসঙ্গে একটা তো উনি বুঝতেই চাইছেন যে, বা বুঝতে না চাইলেও প্রশ্ন হচ্ছেন ইনভেস্টমেন্টটা আমেরিকা আসলে কার পেছনে করলো, আপনার কথার সূত্র ধরে। আরেকটা প্রসঙ্গ যে